গণতন্ত্রের রং কি? আমাদের পৃথিবীতে ৪ টে বেসিক কালার আছে CMYK। আমি প্রিন্টিং জগৎ থেকে আসি। ১৯৯০ থেকে ২০১৫ এই লাইনেই কাজ করেছি, এখনো করি সামান্য। আমাদের পতাকার রঙে হচ্ছে ৩ টে, আর তার বাইরে যে রংগুলো হচ্ছে সেগুলো হচ্ছে অন্ধকার, খিদে, ধর্ষণ, অঙ্গপাচার। মানে ভারতীয়রা যে সমস্যাগুলো নিয়ে কথাও বলে না। এ ওকে কি বললো, ও ওকে কি বললো, পেট্রোলের ভেতরে এথনল মেলানো হলো, এগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম। এক না একদিন সমাধান হয়ে যাবে। যত মূর্খ সরকার হবে তত আমাদের দেশে প্রতিবাদ জোরালো হবে, আর যত ব্রিলিয়েন্ট বা ইন্টেলিজেন্ট সরকার হবে মানুষ সাহিত্যে ডুবে যাবে, মানুষ সিনেমায় ডুবে যাবে, মানুষ গানে ডুবে যাবে। এই তো আমাদের দেশের পলিটিক্স। আমি পলিটিক্সকে ৭ বা ৮ ভাবে ডিভাইড করেছি, সেটা নিয়ে বলবো। সিপিএম একটা পোস্টার জারি করেছে ফেসবুকে, অবশ্যই সেটাকে নিয়ে ইন ডিটেলে যাব। আমি কি অ্যাডভাইস দিলাম, তারা কি অ্যাডভাইস দিতে পারবে, প্রথম 7 সেকেন্ড আমি নিজেকে দিলাম। যে ছবিটা দেখালাম সেখানে যে শার্ট পরে ভদ্রলোক বসে রয়েছে, আমার নাম নরেশ জৈন, এই শার্টটা। সেখানে একটা পট দেখতে পারলেন, সেটা হচ্ছে এইটা। সেখানে একটা ছবি দেখতে পারলেন, এই ছবিটা হচ্ছে এইটা। এই তো আমাদের ভারতবর্ষ। যে ভুলগুলো হচ্ছে সেগুলোকে শোধরানো যাবে না সরকারের হাত ধরে। সরকার মানে আইএএস অফিসার, সরকার মানে আইপিএস অফিসার, সরকার মানে পুলিশ, সরকার মানে উকিল, সরকার মানে জাজ, সরকার মানে প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, অমুক অমুক অমুক, তমুক তমুক তমুক। হিন্দি ল্যান্ডের লোকেরা মিথ্যে কথা বলে, এটা আমার মাথার ভেতরে ঢুকে গেছে। আমি যখন হিন্দিতে কথা বলি খুব অ্যাওয়্যার হয়ে যাই। আমি কি মিথ্যে কথা বলার চেষ্টা করছি? তাই হিন্দিকে আমার কখনই দেশের ভাষা মনে হয়নি। এই ২৩টা কি ২২টা যেটা আমাদের ভাষা আছে, সবকিছু ভাষাকে নিয়ে আমরা অলিম্পিয়ান তৈরি করতে পারি না। আমরা দিব্যাং ক্রিকেটারদের পাশে দাঁড়াতে পারি না। আমরা সেই অসভ্য মূর্খ দেশ। মানুষকে দিয়ে দেশ তৈরি হয়, ল্যান্ডকে নিয়ে না। যখন মণিপুরের মানুষটি বলছে যে চাইনিজরা ঢুকে পড়েছে, আর কিছুদিন পরে মণিপুরকে বা অরুণাচলকে তোমরা আমাদের দেশের সঙ্গে দেখতে পারবে না, মণিপুরকে গুলিয়ে ফেলেছিলাম, সেখানে তো আগুন জ্বলছে। ভারতীয় প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার পৌঁছতে পারছেন না। তারা ইলেকশনে বেশি করে পৌঁছন। সেটাই হচ্ছে ভারতীয় রাজনীতি, যেটাকে আমি ৮ ভাবে ডিভাইড করেছি। একটু ডিটেলে যাব। সিপিএম একটা পোস্টার জারি করেছে। সিপিএম কি পোস্টার জারি করতে পারে? হয়তো না। সিপিএম এর হয়ে এই পোস্টারটিকে জারি করা হয়েছে ফেসবুকে, জনদর্পণ। সেখানে বলা হয়েছে বাংলার রাজনীতিতে বামেদের জায়গা তৈরি করতে প্রথমে কোন জায়গায় জোর দেওয়া উচিত। কোন জায়গায় জোর দেওয়া উচিত মানে যে পয়েন্টগুলো তারা বলছেন একটাও তারা করে উঠতে পারেননি। তাই 2026-এ এসে রিথটে যেতে হচ্ছে। কারণ শতরূপ বলে ছেলেটি যতই বলুক যে প্রাইম মিনিস্টার কোন হরিদাস পাল, তা হরিদাস পালেরাই তো উপরে বসে রয়েছে, আর আপনার মতন শিক্ষিত লোকেরা এখনো বকর বকর করে যাচ্ছে। এত যারা কথা বলে তাদেরকে আমার মনে হয় বকরদের সর্দার, কিন্তু তারা কোনো কিছু করে দেখাতে পারেন না। তাই প্রথম পয়েন্ট আমি স্ক্রিনেও দেখাচ্ছি এবং সেটা নিয়ে বলছি, কম্পিউটারটাকে খুলে রেখেছি যাতে ভুলভাল না বলতে হয়, কোনো ভুল না হয়ে যায়। ক্ষুদিরাম কাকে মেরেছিলেন সেই নামটা ভুলে গেছি, কাকে মারতে গেছিলেন, ডগলাস বলে সামথিং, কিন্তু দুজন মায়েদেরকে মেরেছিলেন। বাংলার মানুষেরা ক্ষুদিরাম বোসের ফ্যামিলির পাশে দাঁড়ায়নি। আমরা তার মূর্তিকে মাল্যদান করতেই পারি, কিন্তু শহীদদের পরিবারের পাশে দাঁড়ায়নি। তাই যাদেরও ইচ্ছে ছিল একবার ফিরে আসি, একবার বিদায় দাও মা, ফিরে আসি, তারা ফিরতে পারছে না। কারণ কোনো পিনকোড ধরে ওয়াল অফ ডেমোক্রেসি খুলে শহীদদের পরিবারকে নিয়ে কাজও শুরু হয়নি। আমি একাই চেষ্টা করছি এবং আশা করছি। ফলে সবকিছুর শুরু তো একজনকে দিয়েই হয়, তারপরে আস্তে 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 সেটা বড় হয়। আমার নাম্বার 2-তে, মানে আমার পরে যিনি লাইনে দাঁড়িয়ে আছেন, দেবাশিস চক্রবর্তী, বেহালাতে 16 তারিখ খোলার চেষ্টা করছেন। এবার সিপিএম মানে জনদর্পণ যেটা জারি করেছে পোস্টার, এক, গ্রামাঞ্চলে সংগঠন। তার মানে 2026-এর আগে তারা যে কাজগুলো করছিলেন তারা ঠিক করে করেননি, তারা নিজেরাই মেনে নিচ্ছেন। মানে ভিলেজ রেজিস্টার খোলেননি এবং সেই রেজিস্টারে লেখা হয়নি হোয়াট ইজ দ্য প্রবলেম অফ দ্য ভিলেজার। মানে এতদিন কাজ করার পরেও চাষিদের সমস্যার সম্বন্ধে মিনিমাম জ্ঞানটুকু নেই। শহরে জনসংযোগ, শহরে কোনো জনসংযোগ আপনাদেরকে করতে হবে না, শহরের মানুষেরা অ্যাওয়্যার। শহরের মানুষদেরকে দিয়ে কোন কাজ করাবেন সেটা নিয়ে একটু মাথাটা ঘামান, তাহলে ভালো হবে।
যুব সমাজকে যুক্ত করা আর পারবেন না। যুব সমাজকে যুক্ত আপনারা করতে পারবেন না। যুব সমাজের হাতে কোন কাজ দিলে তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে কাজটা করবে, সেটাকে নিয়ে বেশি করে ভাবুন। শ্রমিক কৃষক আন্দোলন, এটা হচ্ছে এমন একটা কথা যার দরকার আছে ভারতবর্ষে। কারণ ভারতবর্ষের সরকারগুলো যারা আসে তারা হয় মূর্খ, তারা দেশের কোনো সমস্যার সমাধান করতে পারে না। কংগ্রেস আসলে হয়তো 30% সমস্যার সমাধান হবে, আর বিজেপিতে 90%ই সমস্যা থাকবে। তাই আন্দোলনটা সবসময় করতে হবে শ্রমিক কৃষককে নিয়ে না, তখন যুব সমাজকে নিয়ে, মায়েদেরকে নিয়ে, বাবাদেরকে নিয়ে, ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে। কিন্তু শুধু আন্দোলন করলে তো হবে না, নেক্সট দিন তো খিদে পাবে। পটিও যেমন পায়, বাথরুমও যেমন পায়, খিদেও তো তেমন পায়। তাহলে সবাইকে যৌথভাবে কোন জনসংযোগ বা কোন প্রতিবাদ করবেন ডেভেলপমেন্টের, যাতে মানুষের উন্নতি হয়, অবনতি না হয়, আর একই জায়গায় যাতে দাঁড়িয়ে না থাকে। 1947 থেকে 2026 আমি ধরে নিচ্ছি আপনারা একই জায়গায় দাঁড়িয়ে আছেন। 2026-এর পর যেহেতু একটা নিউজ চ্যানেল অ্যাটলিস্ট নিউজ করছে, আপনারাও চেষ্টা করবেন, আমরাও যদি কিছু করতে পারি। যে অ্যাডভাইসটা আমি দিলাম যদি খুঁজে পাই, তাহলে আমি সেটাও পড়ে দেখাচ্ছি, নইলে স্ক্রিনশট দেখাচ্ছি যে অ্যাডভাইসটা আমি দিলাম। কারণ অনেকেই অ্যাডভাইস দিয়েছেন, এমন না না খুঁজে পেয়েছি। সংগঠন তো আছেই, কাজে মন দেওয়া উচিত। রেজিস্ট্রেশন বাই সদস্য চাঁদা, মানে সব সদস্যরা চাঁদা দিলে সব বাড়িকে সোলার করা যাবে, এবং সোলারের বিলে 30% ডিসকাউন্ট দিয়ে আপনারাই জমা নিতে পারবেন। তাহলে পার্টিও বড় হবে এবং 50টা বাড়ি পিছু একটা মানুষ চাকরিও পাবে। রেজিস্ট্রেশন বাই সদস্যরা হয়ে গেল। বিনা সুদে ঋণ, 10 জন মেম্বার করে বিনা সুদে ঋণের প্রকল্পটাকে শুরু করুন। আমি বলে দেবো কিভাবে করতে হবে, অ্যাডভাইজারি কমিটিতে নিয়ে নেবেন। 10 জন করে মেম্বার হলো। ওয়াল অফ ডেমোক্রেসি, ওয়াল অফ ডেমোক্রেসি হচ্ছে একটা দেওয়াল যেখানে লেখা থাকবে মাসের অমুক দিন, সেটা প্রথম রোববার হোক, প্রথম শনিবার হোক, দ্বিতীয় রোববার হোক, তৃতীয় রোববার হোক, চতুর্থ রোববার হোক, বিকেল 4টের সময় এই দেওয়ালের সামনে জড়ো হন, সদস্য চাঁদা দিন, যেটাকে বলছি আমরা সোশ্যাল ক্যাপিটাল। আর নিউজ পেপার ব্যাংক, মানে পুরোনো খবরের কাগজ, খাতা, বইও জমা দিতে পারবেন। বাচ্চা থেকে এজেড সবাই সদস্য হতে পারবে। 20% হবে পার্টির, মানে যিনি ইউটিউবটা চালাবেন পার্টির হয়ে, আর 80% টাকা সোশ্যাল কাজে ব্যয় করে দেবেন। পড়াশোনা আছে, মেডিকেল ফিস আছে, মেয়েদের বিয়ে আছে, অনেক কিছু আছে। মেয়েদের বিয়ে মানে খরচার বিয়ে নয়, সে সংসার চালাতে পারে, তার জন্য 5 লাখ টাকা দিলেন এবং বাবা মারা 500 টাকা করে সারা জীবন ফেরত দিয়ে গেল। সোশ্যাল ক্যাপিটাল বড় হতে থাকলো, মানে একটা দেশ ধনী দেশ হতে শুরু করলো, সেই প্রসেসটাও শুরু হবে। তৈরি করা, তাদেরকে বলতে দেওয়া ও তাদের জন্য হেল্প ফান্ড খোলা, সেটা বুঝিয়ে দিলাম। ও পিনকোড ধরে নাগরিক কমিটি গঠন করা। নাগরিক কমিটি হচ্ছে ইউথদের একটা কমিটি, মায়েদের একটা কমিটি, বাবাদের একটা কমিটি, আর এজেডদের একটা কমিটি। 1 বছর 80% টাকা বাবারা খরচা করবেন, 1 বছর মায়েরা খরচা করবেন, 1 বছর ইউথরা খরচা করবে, আর 1 বছর এজেডরা খরচা করবেন। আপনারা যদি আপনাদের হাতের পাওয়ারটা মানুষের ভেতরে ছড়িয়ে দেন, তবে সূর্য হতে পারবেন, তবে চাঁদ হতে পারবেন, তবে হাওয়া হতে পারবেন, তবে আকাশ হতে পারবেন, তখন পাখি হতে পারবেন, তখন জঙ্গলের রয়্যাল বেঙ্গল হতে পারবেন, হাতি হতে পারবেন, উট হতে পারবেন, খচ্চর হতে পারবেন, শুয়োর হতে পারবেন, কুকুর হতে পারবেন। আর যাই হোক, নিজের হাতে পাওয়ার রেখে একটা মূর্খ মানুষ তৈরি হবেন না। যা মিস্টার মোদী করছেন বিজেপির জন্য, তাই আপনারা করছেন সিপিএম এর জন্য, তাই রাহুল গান্ধী করছে কংগ্রেসের জন্য, তাই দেশটা পড়ছে। যদি আপনারা আপনাদের পাওয়ারটাকে ছড়িয়ে দেন, তাহলে দেশটা কোথাও এগোবে, এইটা আমার মনে হয়। দুটো হিন্দি ল্যান্ড থেকে খবর এসছে, যেটা আমার শুনে খুব ভালো লাগলো। এটাই তো বলতে চাইছিলাম। আমাদের রাষ্ট্রপিতা তার কাপড় দাপড় ছেড়ে লেংটি পরে নেমে পড়েছিলেন যে ভারতকে চিনতে চাই। সেই ভারতকে, সেই মহাত্মা গান্ধীকে ভারত চিনতে পারেনি, সেই রবীন্দ্রনাথকে ভারত চিনতে পারেনি, কোনোভাবেই না, 1%ও না। ভারতকে চেনার চেষ্টা করলে আপনাকে মাসে একটা দিন 4 ঘন্টা সিরিয়াসলি দেশকে দিতে হবে। তখন কোনো মন্দির না, কোনো মসজিদ না, কোনো চার্চ না, তখন কোনো হেট্রেডের কথা না, তখন শুধু সদস্য চাঁদা আর আমরা দেশের জন্য কি করতে পারবো। তখন জনগণ মন আর বন্দে মাতরমের কোনো ডিবেট নয়, তখন বলো 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 সবে হয়, করমিতে বীর হও ধরমিতে বীর, উই শ্যাল ওভারকাম, ধনধান্যে পুষ্পে ভরা, এইগুলো গেয়ে আমাদেরকে, ভারতবর্ষকে শুধু নয় পুরো পৃথিবী জুড়ে একটা সোশ্যাল মুভমেন্ট বাই নাগরিক,
সেটা আপনাদের হাত ধরে হবে। আমি তো খবর করি কালকে মারা যাব, কিন্তু যদি ডেভেলপমেন্ট হয় সেটা বেঁচে থাকে হাজার হাজার বছর ধরে। তাই মন্দিরের প্রকল্প বেঁচে আছে, মসজিদের প্রকল্প বেঁচে আছে, চার্চের প্রকল্পরা বেঁচে আছে, কারণ তারা মানুষকে খাওয়াতেও কাজে লাগে, বিসাইড ধর্ম। ইন্ডিপেন্ডেন্স ডে কাছে এসছে। 15ই আগস্ট ভারত ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল, পৃথিবীর সব দেশ 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স পায়নি। তাই সব দেশের ফ্রিডমকে ধরে, ফ্রিডম স্ট্রাগলকে ধরে মানুষ আর না খেয়ে শোবে না, মানুষ আর ধর্ষিত হবে না, মানুষ আর শোষিত হবে না। এবার আমার যে পলিটিক্যাল পয়েন্টটা ছিল সেটা দিয়ে বলে শেষ করছি। এইটাকে আমি রিলে কনভার্ট করব, কারণ আমি চাই ভারতবর্ষ পলিটিক্স মানেটা কি প্রধানমন্ত্রী জি কে পাস সেটাও জানো। There are 7 kind of politics. When you love only money, politics মানে আপনি শুধু পয়সাকে ভালোবাসেন সেজন্য পলিটিক্সে এসেছেন। আপনি সব পার্টিতে এরকম লোক পাবেন। আর বিজেপি হচ্ছে সব পার্টির বাজে লোকেদেরকে নিয়ে নিজেদের পার্টি ফর্ম করেছে, বিগিনিং উইথ বেঙ্গল। When you only love ধর্ম, আপনি এসছেন পলিটিক্স করতে, ধর্ম ছাড়া কিছু বোঝেন না, এটাও হতে পারে। When you love criminals, শুধু ক্রিমিনালদেরকে নিয়ে পার্টি করছেন। ভারতের সবকটা পার্টিতে 50% ক্রিমিনালরা আছে। When you hate citizens, এটা প্রায় সব পার্টিরাই করে। যে নাগরিকের ভোটে আসে তারা নাগরিকদের এতটাই হেট করে যে হেট করতেই থাকে, এবং সব স্কিম সেটাকে ঘিরে হয়। এবং ভারতের রাজনীতিতে এখন বুঝতে পারলে এটাকেই বুঝতে পারবেন। হোয়াট ইন্ডিয়া ডাজ নট প্র্যাকটিস সেকুলার সোশ্যাল পলিটিক্স। একটি প্রাণীও যিনি এই মুহূর্তে রাজনীতি করেন তিনি নেতা বা কর্মী হন, সোশ্যাল পলিটিক্স করে না। তারা কাপড় দান করতেই পারে, ব্লাড ডোনেশন ক্যাম্প করতেই পারে, এগুলো হচ্ছে উপরি উপরি আপনাকে দেখানোর জন্য, আর অক্সিজেন সিলিন্ডার ডেলিভারি করতে পারে। কিন্তু গ্রামে যে মানুষটি 60% ইন্টারেস্টে টাকা নিয়েছে তাকে মুকুব করার জন্য সে কাজ করে না, সেটা হচ্ছে আসল পলিটিক্স। অনলি প্রোটেস্ট, এটা হচ্ছে সিপিএম এর পলিটিক্স। ডেভেলপমেন্ট তো করবোই না, করতে দেবও না, খালি বলবো যখন আমরা ওইখানে পৌঁছাবো মানে সরকারে পৌঁছাবো সেদিন আমরা ডেভেলপমেন্ট করবো, আর নইলে সরকারকে করতে হবে। মানে আমাদের হাতে কিচ্ছু নেই। তাহলে নিউটন বলে কেউ নেই, আইনস্টাইন বলে কেউ নেই, ম্যাডাম কিউরি বলে কেউ নেই, সুভাষ মুখার্জি বলে কেউ নেই, জগদীশ চন্দ্র বোস বলে কেউ নেই, কারণ এদের রাইটই ছিল না সিপিএম এর মতে। তাই সুভাষ বাবুকে বাইরেও যেতে দেয়নি। এমন পলিটিক্স করেছে যে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। বাম বিজ্ঞানী সংগঠনগুলো এটাকে আবার প্রমোট করে। নো সলিউশন পলিটিক্স মানে ক্রিয়েট প্রবলেম অ্যান্ড প্রবলেম অ্যান্ড প্রবলেম অ্যান্ড প্রবলেম অ্যান্ড লেট সিজিআই ডিসাইড হোয়াট দ্য প্রবলেম ক্যান বি সলভ। তিনি টাইম দিতে পারেননি। তাই নাসার বলে একটা ইনস্টিটিউশন বলেছে তাকে না ডাকলে ভীষণ ভালো হয়, স্টুডেন্টরা প্রোটেস্ট শুরু করেছে। সেই হিন্দি চ্যানেলের কিছু ক্লিপস আপনাকে দেখাবো। অ্যান্ড লিভ অনলি ফর প্রেজেন্ট, 4 ভাগ পলিটিক্স মানে টেক লোন, এনজয়, ড্রিঙ্ক, গো টু প্রস্টিটিউট অ্যান্ড ধার্মিক সেন্টার, বিল্ড নো হোপ ফর ফিউচার অর ফিউচার, স্পেন্ড লাইফ, লিভ ফর প্রেজেন্ট অ্যান্ড ডাই মেকিং দ্য কান্ট্রি মিনিংলেস। যেটা এখন আমরা লিভ করছি, শিক্ষিত মানুষদের হাত ধরে দেশটা মিনিংলেস হয়ে গেছে। আজকের মতন এতটাই। আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। इंडिपेंडेंट सीरीजेर আর একটা এপিসোড। नमस्कार, आदाब, सत श्री अकाल, जय भीम, जोहार। मेरा नाम है नवीन कुमार। किसी भी देश के सुप्रीम कोर्ट के चीफ जस्टिस के लिए इससे बड़े अपमान और शर्म की बात क्या होगी कि कानून की ABCD सीख रहे छात्र तक उसके हाथ से डिग्री लेने से इनकार कर दें, और न केवल इनकार कर दें बल्कि ये कह दें कि इस आदमी को यूनिवर्सिटी के दीक्षांत समारोह का चीफ गेस्ट तक न बनाया जाए। ये न्याय के मूल्यों के विरुद्ध होगा। तो आखिरकार वो दिन आ ही गया जब इस देश के कानून के विद्यार्थियों ने भारत के चीफ जस्टिस के बहिष्कार का ऐलान कर डाला है। सोच कर देखिए, कानून की एक मशहूर यूनिवर्सिटी में लॉ पढ़ने वाले सैकड़ों छात्र छात्राएं जिनका सपना है कि हम आने वाले दिनों में सुप्रीम कोर्ट में न्याय की लड़ाई लड़ेंगे, वो कह रहे हैं कि हम सुप्रीम कोर्ट के चीफ जस्टिस के हाथों से डिग्री लेकर अपनी ये यात्रा शुरू नहीं करना चाहते, हम उनका स्वागत नहीं करना चाहते, हम उनको माला नहीं पहनाना चाहते। इससे हमारे पेशे का पवित्र मकसद मैला हो जाएगा। प्लीज हमें इस चीफ जस्टिस की छाया से बचाइए। आपको याद हो तो मैंने एक वीडियो में कहा था कि वो दिन दूर नहीं जब इस देश के छात्र नौजवान हर उस संस्था और उसकी कुर्सियों पर बैठे लोगों की जिम्मेदारी तय करने के लिए चीख उठेंगे। आप में से कई लोगों को लगा था कि यह दूर की कौड़ी है, ये कैसे होगा, मीडिया से कोई कैसे हिसाब मांगेगा, चुनाव आयोग से कोई कैसे हिसाब मांगेगा, हाई कोर्ट और सुप्रीम कोर्ट से कोई कैसे हिसाब मांगेगा। लीजिए वो दिन आ गया, पढ़ लीजिए ये हेडलाइन।
फैसले पर पुनर्विचार करें। नलसर के 450 छात्रों ने यूनिवर्सिटी से आग्रह किया कि वो दीक्षांत समारोह में चीफ जस्टिस ऑफ इंडिया को आमंत्रित न करें। आपको बता दें कि हैदराबाद का नलसर देश के टॉप लॉ स्कूल्स में से है। इसका पूरा नाम नेशनल एकेडमी ऑफ लीगल स्टडीज एंड रिसर्च यूनिवर्सिटी ऑफ लॉ है। प्रधानमंत्री जी के पास बहुत ताकत है। अगर वो अडानी जी को इतना जमीन 1 रुपए में दे सकते हैं तो मुझे विश्वास है कि उनकी कलम में इतना ताकत है कि हर एक एग्जाम का फी हर एक छात्र के लिए वो चाहे तो 1 रुपया जरूर कर सकते हैं। सवाल है कि वो चाहते हैं कि नहीं। उन्होंने अपने मित्र के लिए करके दिखाया है। उनको चुनौती है, उनसे निवेदन है कि वो हर एक छात्र और हर एक युवा के लिए हर एक सरकारी भर्ती के एग्जाम का शुल्क 1 रुपया क्यों नहीं करेंगे। देश का युवा और देश का छात्र उनसे जवाब चाहता है। तो बिहार का युवा प्रधानमंत्री से पूछता है कि जब आप हमारी सरकारी भर्ती के एग्जाम करते हो और इसमें लाखों युवा शुल्क देकर एग्जाम के लिए रजिस्ट्रेशन करते हैं, और यह है रेट कार्ड जो मोदी जी और उनकी सरकारें छात्रों के जेब से एक एक एग्जाम के लिए लेते हैं। कहीं पे 500 रुपया, कहीं पे 800 रुपया, कहीं पे 850 रुपया।